তো চলো ক্লাস লেকচারটি শুরু করা যাক। আয়নীকরণ শক্তি কি? ধরো তোমার কাছে একটা পরমাণু রয়েছে যেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ আপাতত আমরা গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণু নিয়েছি। তো এই যে গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ সোডিয়াম পরমাণুকে তুমি যদি হচ্ছে একক ধনাত্মক গ্যাসীয় অবস্থায় সোডিয়াম আয়নে রূপান্তর করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হবে, তাহলেই তো এনের প্লাস বা ক্যাটায়নটা আসবে, তাই তো? তাই তুমি যেটা করবে, একটা ইলেকট্রন সরিয়ে ফেলবে, তাই তো? তো এখানে কি করেছি? এখানে সিম্পলি যেটি করেছি সেটি হচ্ছে নিরপেক্ষ গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন বা ১ মোল ইলেকট্রন সরিয়ে তাকে একক ধনাত্মক গ্যাসীয় অবস্থায় রূপান্তর করলাম, তাই তো? অর্থাৎ আমরা এখানে সিম্পলি যেটা করলাম সেটা হচ্ছে সোডিয়াম যে পরমাণু ছিল তার থেকে একটা ইলেকট্রন বের করে ফেললাম। তো এই যে বের করে ফেললে, তুমি যে এই যে সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে ফেললে, অর্থাৎ সোডিয়াম এখানে তার একটা ইলেকট্রন তোমাকে দিয়ে দিল বা পরিবেশে ছেড়ে দিল। তো পরিবেশ থেকেও তো সে কিছু না কিছু ব্যাক নিবে। তো এটাই তো রুল অফ নেচার, তাই না? কারো থেকে কিছু নিলে তাকে কিছু ব্যাক দিতে হয়। তো তুমি এখান থেকে সোডিয়াম থেকে পরমাণু থেকে একটা ইলেকট্রন নিয়ে নিয়েছো বা পরিবেশ নিয়ে নিয়েছে, তার মানে সেখানে হচ্ছে পরিবেশ থেকে সোডিয়াম পরমাণুতে কিছু পরিমাণ শক্তি তোমাকে দিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে পরিবেশ থেকে কিছু পরিমাণ শক্তি তাকে দিতে হবে। আর আমরা তো জানি যখন হচ্ছে পরিবেশ থেকে কোনো কিছুতে এনার্জি দেওয়া হয় বা শক্তি দেওয়া হয় সেটা হয় তাপ হারি প্রক্রিয়া, তাই তো? আর তাপ হারি প্রক্রিয়ার জন্য শক্তির পরিবর্তন বা এনথালপির পরিবর্তন বা ডেল্টা এইচটা সবসময় পজিটিভ আসে। সো এই ক্ষেত্রে যেহেতু বাইরে থেকে অর্থাৎ পরিবেশ থেকে হচ্ছে শক্তি দিয়ে একটা ইলেকট্রনকে হচ্ছে পরমাণু থেকে বের করা হয়েছে, তাই এটা হচ্ছে তাপ হারি প্রক্রিয়া, রাইট? তো সিম্পলি যদি এখানে সামারি হিসেবে বলতে চাই, আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি আসলে এটা দাঁড়াচ্ছে যে কোনো একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে ফেলতে তাতে যে পরিমাণ শক্তি দিতে হয় সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব। তো এবার আসো বুকিশ ওয়েতে আমরা জিনিসটাকে সংজ্ঞায়িত করি, কারণ আয়নীকরণ শক্তি বা বিভবের সংজ্ঞাটা পরীক্ষাতে অনেক সময় জানতে চাওয়া হয়। সংজ্ঞাটি হচ্ছে এরকম, দেখো এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের ১ মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে, এই যে দেখো গ্যাসীয় অবস্থায় সোডিয়াম পরমাণুর ১ মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে আমরা কি করেছি? একটি করে ইলেকট্রন সরিয়ে নিয়েছি, তাই না? সরিয়ে কি করেছি? সরিয়ে তাকে হচ্ছে গ্যাসীয় বিচ্ছিন্ন ১ মোল একক ধনাত্মক আয়নে পরিণত করলাম। এবং পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হলো সে পরিমাণটাকেই বলা হয় হচ্ছে আয়নীকরণ শক্তি। তো এখানে যেহেতু শক্তি সে পরিবেশ থেকে নিচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা তাপহারী প্রক্রিয়া। তো সিম্পলি এটাই হচ্ছে আসলে আয়নীকরণ শক্তি। তো এখন ধরো তুমি চাচ্ছ যে এই যে সোডিয়াম প্লাসটা উৎপন্ন হয়েছে তার থেকে আরেকটা ইলেকট্রন সরাতে, আরেকটা ইলেকট্রন সরিয়ে তাকে Na2 প্লাসে কনভার্ট করতে। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে প্রথম নিরপেক্ষ পরমাণুতে একটা ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লেগেছে, সোডিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন সরাতে কি একই শক্তি লাগবে, নাকি বেশি লাগবে, নাকি কম লাগবে? অ্যান্সারটি যেটা সেটা হচ্ছে এই ক্ষেত্রে অর্থাৎ Na প্লাস থেকে Na2 প্লাস করতে শক্তি আরো বেশি লাগবে। কেন বেশি লাগবে জানো? এই যে এখানে Na থেকে তুমি যখন Na প্লাসে কনভার্ট করেছো, তখন দেখো তখন সে কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। তার যে দ্বিতীয় কক্ষপথ রয়েছে, দ্বিতীয় কক্ষপথে তখন তার ৮টা ইলেকট্রন আছে। অর্থাৎ কাইন্ড অফ ব্যাপারটা এরকম। তো দেখো সে যেহেতু অষ্টক পূর্ণ হয়ে গেছে Na প্লাসটা, তার মানে এখানে কি রয়েছে? এখানে তার স্থিতিশীলতা রয়েছে। আর এই স্থিতিশীলতা থেকে তুমি যদি আরেকটা ইলেকট্রন বের করতে চাও, এটা খুব বেশি ডিফিকাল্ট হবে। কেন খুব বেশি ডিফিকাল্ট হবে? কারণ সে অলরেডি স্টেবল অবস্থায় আছে। তাই দেখা যায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে কি, এই যে দ্বিতীয় ইলেকট্রনটা বের করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, এই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সেটা সবসময় প্রথম আয়নীকরণ শক্তি থেকে বেশি হয়ে থাকে। কেন বেশি হয়ে থাকে? কারণ প্রথম আয়নীকরণ শক্তির সময় আমরা কি করেছি? তাকে একটা ধনাত্মক চার্জে কনভার্ট করে ফেলেছি, তাই না? তখনই সে স্টেবল হয়ে গেছে। এই স্টেবল জিনিসটা থেকে আরেকটা ইলেকট্রন বের করে আনতে আমাদের অনেক বেশ বিপুল পরিমাণ শক্তি প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ শক্তি আমরা সাধারণ অবস্থায় যোগান দিতে পারি না। তাই নরমালি Na প্লাস দেখা গেলেও Na2 প্লাসটা দেখা যায় না। বা বলা যায় সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তির মান কম হলেও দ্বিতীয় আয়নীকরণ শক্তির মানটা এক্সট্রিমলি হাই থাকে। তো সারমর্মটা হচ্ছে প্রথম আয়নীকরণ বিভবের মান থেকে দ্বিতীয় আয়নীকরণ বিভবের মানটা সর্বদা বেশি হয়। তো পরীক্ষাতে অনেক সময় জানতে চাওয়া হয় যে দ্বিতীয় আয়নীকরণের সংজ্ঞাটা কি? তো দ্বিতীয় আয়নীকরণ সংজ্ঞাটা দেওয়াটা খুবই সিম্পল, যেটা সেটা হচ্ছে, দেখো এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের ১ মোল একক ধনাত্মক আয়ন থেকে তার থেকে একটা ইলেকট্রন সরিয়ে গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন ১ মোল দ্বি ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। তো এই তো গেল আয়নীকরণ শক্তির ব্যাপার-স্যাপার। এবার চলো আয়নীকরণ শক্তির যে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে হচ্ছে ট্রেন্ড আছে সেটা একটু দেখে নিই। তো চলো প্রথমে গ্রুপ ভিত্তিক সম্পর্কটা দেখি। এখানে গ্রুপ 1 এর যে মৌলগুলো রয়েছে বা পরমাণুগুলো রয়েছে সেগুলোকে রাখা হয়েছে। প্রথমে আমরা দেখব যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কেমন পরিবর্তন হয়। সো এটা দেখার জন্য আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ১ নম্বর গ্রুপের লিথিয়াম
সোডিয়াম এবং পটাশিয়ামকে এক্সাম্পল হিসেবে নিলাম। তো দেখো ১ নাম্বার গ্রুপের বা যেকোনো গ্রুপের আমরা যখনই উপর থেকে নিচে যাব তখন কি হবে? তখন শেল একটা করে বৃদ্ধি পায়। তাই তো? এটা কিন্তু আমরা আগেও দেখে এসেছি। অর্থাৎ পরমাণুর যে আকারটা আছে সেটা বৃদ্ধি পায়। তো পরমাণুর আকার যদি বৃদ্ধি পায় তার মানে কি নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বাড়লো। সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্ব বাড়া মানে কি? ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে। তাতে করে যেটা হবে দেখো ইলেকট্রনটির উপর যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কম, নিউক্লিয়াসের আকর্ষণ বলটা যদি কম হয় তার মানে কম পরিমাণ শক্তি পেলেই সে হচ্ছে ওই ইলেকট্রনটাকে ছেড়ে দিবে। রাইট? অর্থাৎ ইলেকট্রনটিকে সরাতে আমার কি লাগবে? শক্তির পরিমাণটা কম লাগবে। আর আয়নীকরণ শক্তি কি ছিল? ইলেকট্রনটাকে সরাতে যে পরিমাণ শক্তি লাগে, তাই না? তো ইলেকট্রনটাকে সরাতে যেহেতু কম শক্তি লাগছে, তার মানে আয়নীকরণ শক্তির মানটাও কমে যাবে। তো এই জন্যই বলা হয় যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান বা আয়নীকরণ বিভবের মান কমতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রোজেনের আয়নীকরণ থেকে লিথিয়ামের আয়নীকরণ বিভবের মানটা কম হবে, সোডিয়ামেরটা আরো কম হবে, পটাশিয়ামেরটা আরো কম হবে, এভাবে কমতে থাকবে। তাই আমরা বলতে পারি ১ নাম্বার গ্রুপের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি হাইড্রোজেনের আর সবচাইতে কম ফ্রান্সিয়ামের। সো এটাই ছিল হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এবার চলো পর্যায় ভিত্তিক সম্পর্কতে আমরা মুভ করি। তো এখানে উদাহরণস্বরূপ আমরা পর্যায় ৩ এর পরমাণুগুলোকে নিয়েছি। তো আমরা কিন্তু জানি পর্যায় সারণীর বাম থেকে যখনই আমরা ডানে মুভ করি তখন আমাদের জন্য কি হতো? তখন আমাদের পরমাণু যেগুলো আছে তাদের আকার ছোট হতে থাকতো। তাই না? কেন ছোট হতে থাকতো? এগুলোর এক্সাম্পলও কিন্তু আমরা পড়ে এসেছি। কারণ সেখানে হচ্ছে আকর্ষণ বলটা কি হতো? বেড়ে যেত। কেন আকর্ষণ বল বাড়তো? কারণ এখানে কি হতো? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে একটা করে প্রোটন আর ইলেকট্রন বাড়তো। একটা করে প্রোটন আর ইলেকট্রন বাড়া মানে কি? চার্জ বাড়া। চার্জ বাড়া মানে কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়া। স্থির বৈদ্যুতিক আকর্ষণ যদি বল যদি বেড়ে যায় তখন কি পরমাণুগুলো ছোট হয়ে যেত, তাই তো? তো ছোট হয়ে গেলে কি হয়? তাদের মাঝখানে আকর্ষণ বলটা বেশি থাকে। কেন? কারণ তাদের চার্জ বাড়লো, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা বেশি। তার মানে বলতে পারি পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে, বাইরের যে ইলেকট্রনগুলো আছে তাকে কি করে রাখছে? খুব শক্তভাবে বা স্ট্রংলি ধরে রাখছে, তাই না? তো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন সরাতে কষ্ট বেশি হবে, রাইট? তো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রন সরাতে কষ্ট বেশি হবে বা শক্তি বেশি দিতে হবে। আর ইলেকট্রন সরাতে যদি শক্তি বেশি দিতে হয় তার মানে কি আয়নীকরণ শক্তির মানটাও বেড়ে যাবে, রাইট? অর্থাৎ আমরা বলতে পারি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। কেন? কারণ দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি বাড়ে? একটা করে ইলেকট্রন প্রোটন বাড়ে অর্থাৎ চার্জ বাড়ে। চার্জ যদি বাড়ে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়ে। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বাড়া মানে কি? তাদের মাঝখানে স্ট্রং বন্ড আছে। তাদের মাঝখানে স্ট্রংলি আকর্ষণ আছে। স্ট্রংলি আকর্ষণ থাকা মানে কি? ইলেকট্রন সরাতে শক্তি বেশি লাগবে। শক্তি বেশি লাগা মানেই হচ্ছে আয়নীকরণ শক্তির মানটা বেশি। তো এখান থেকে আমরা বলতে পারি এখানে সবচাইতে কম আয়নীকরণ বিভব বা শক্তির মান হবে সোডিয়ামের আর সবচাইতে বেশি হবে হচ্ছে আর্গনের। তো এগুলোই ছিল হচ্ছে আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক। বাট এখানে কিছু এক্সেপশন রয়েছে বা কিছু ব্যতিক্রম দেখা যায়। আর আমরা জানি কেমিস্ট্রি মানেই তো ব্যতিক্রম বা এক্সেপশন, তাই না? সো চলো একটু ব্যতিক্রমগুলো দেখে আসি। তো দেখো এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করি সেটা হচ্ছে দেখো এই পর্যায়টা দেখো। এই ২ নম্বর পর্যায়ে বেরিলিয়ামটা একটু বামে আছে আর বোরনটা আছে ডানে। তো এই হিসাবে আমরা যে একটু আগে বলে আসলাম যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ছে, তাই না? তাহলে এখানে দেখো একই পর্যায়ের বাম থেকে যখন ডানে যাবে বেরিলিয়াম থেকে বোরনের যে হচ্ছে আয়নীকরণ শক্তি সেটা বেশি হওয়া উচিত। অর্থাৎ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি কম হওয়া উচিত। বাট বাস্তবে দেখা যায় বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি। অন্যদিকে এইদিকে দেখো ৩ নাম্বার পর্যায়ে ম্যাগনেসিয়াম কি আছে? বামে রয়েছে, অ্যালুমিনিয়াম ডানে রয়েছে। তো অ্যালুমিনিয়ামের হচ্ছে আয়নীকরণ বিভবের মানটা বেশি হওয়া উচিত। বাট দেখা যায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ বিভবটা বেশি। অন্যদিকে এখানে দেখো নাইট্রোজেন বামে আছে, অক্সিজেন ডানে আছে। তো অক্সিজেনের আয়নীকরণ বিভবের মাত্রা বেশি হওয়া উচিত, বাট দেখা যায় নাইট্রোজেনের বেশি। সিমিলার হতে ফসফরাস এবং সালফার যদি হিসাব করি, ফসফরাস কিসে আছে? ফসফরাস বামে আছে, সালফার ডানে আছে। আর আমরা জানি বাম থেকে ডানে যখন মুভ করবো আয়নীকরণ বিভবের মাত্রা বাড়বে অর্থাৎ সালফারের বেশি, বাট অ্যান্সারে দেখা যায় ফসফরাসের বেশি। অর্থাৎ এই চারটা এক্সেপশন এখানে আয়নীকরণ শক্তির এক্সেপশন। সো এগুলোর রিজন আমরা একটু এখন খুঁজবো যে কেনই হচ্ছে এই ব্যতিক্রমটা দেখা যায়। এই ব্যতিক্রমটার আসলে খুবই সুন্দর একটা অ্যান্সার আছে সেটা হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিটি কি? হুন্ডের নীতিটি হচ্ছে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির। তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির বলতে কি বোঝাচ্ছে? দেখো আমরা তো সবাই জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। তার মানে এস এর ক্ষেত্রে অর্ধপূর্ণ হচ্ছে 1 এবং পরিপূর্ণ হচ্ছে 2। পি এর যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6 তার মানে তার পরিপূর্ণ অবস্থা হচ্ছে P6 আর তার অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে P3,
রাইট? এবং ডি এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, তার মানে তার অর্ধপূর্ণ অবস্থা হচ্ছে D5। এই যে অরবিটালগুলো আছে অর্থাৎ অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় যে অরবিটালটা থাকে সেই মৌলটা হচ্ছে অধিক সুস্থিত হয়। এটাই হচ্ছে হুন্ড বলে গেছে। সো এটা আমাদের সাথে আসলে কিভাবে রিলেটেড এই প্রবলেমের জন্য একটু খেয়াল করো। দেখো এখানে বেরিলিয়ামের যে ইলেকট্রন আসক্তি, এখানে বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তি সেটা বোরন থেকে কেন বেশি দেখো। বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস ওটা যদি খেয়াল করে দেখো এখানে 1s2 2s2। ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p6 3s2। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p3। অন্যদিকে এ পাশের গুলোর যদি হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে এরকম কিছু একটা পাবো। তো এখন যদি একটু কম্পেয়ার করো দেখো, বেরিলিয়াম আর বোরনের সাথে যদি কম্পেয়ার করো দেখো, বেরিলিয়ামে আছে পরিপূর্ণ s অরবিটাল, রাইট? বাট বোরনের ক্ষেত্রে দেখো এটা কিন্তু অর্ধপূর্ণও না, পরিপূর্ণও না, যে সর্বশেষ যে উপশক্তি স্তরটা আছে। তাই যেটা হয় বেরিলিয়ামের যে ইলেকট্রন বেরিলিয়ামের যে আয়নীকরণ শক্তি সেটা বোরন থেকে বেশি হয়। যদিও হচ্ছে পর্যায়ে দেখো বেরিলিয়াম বামে আছে, বোরন ডানে আছে, বোরনের বেশি হওয়ার কথা। বাট হুন্ডের নীতি অনুযায়ী অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থিত হওয়াতে বেরিলিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তি বোরন থেকে বেশি হয়। সেম কনসেপ্টটি খাতে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও। দেখো ম্যাগনেসিয়াম কোথায়, বামে আছে, অ্যালুমিনিয়াম কোথায়, ডানে আছে। তো অ্যালুমিনিয়ামের বেশি হওয়ার কথা, বাট হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি। কেন? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো তার যে এস অরবিটালটা এটা কি পরিপূর্ণ, বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো থ্রিপিটা পরিপূর্ণ না বা অর্ধপূর্ণও না। তাই অন্যদিকে নাইট্রোজেনটা যদি খেয়াল করে দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রেও তার যে উপশক্তি স্তর, সর্বশেষ উপশক্তি স্তর সেটা হচ্ছে 2p3, যেটা হচ্ছে অর্ধপূর্ণ। বাট অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2p4, যেটা হচ্ছে অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না। আর হুন্ডের নীতি অনুযায়ী তো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটালগুলো অধিক সুস্থির, তাই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেন থেকে বেশি হয়। অন্যদিকে ফসফরাস থেকে সালফারের কেন বেশি? সেম কনসেপ্ট। দেখো এখানে তার যে হচ্ছে ফসফরাসের যে হচ্ছে লাস্ট উপশক্তি স্তর সেখানে কি আছে? অর্ধপূর্ণ অরবিটাল আছে। বাট সালফারের ক্ষেত্রে সেটা অর্ধপূর্ণ না, পরিপূর্ণ না। তাই এই এক্সেপশনগুলা বা ব্যতিক্রমগুলা দেখা যায়। আশা করি বুঝতে পেরেছ।